আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএস এ আহ, এই এই সার্ভিসে জয়েন করেছি। আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মডার্ন যে পাওয়ার সিস্টেম আছে, সেই মডার্ন পাওয়ার সিস্টেমের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আমরা। দেন হচ্ছে ট্রান্সমিশন লাইনকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন পাওয়ার সিস্টেমে যে ফল্টগুলো দেখা যায় সেই ফল্টগুলো সম্পর্কে আলোচনা করব, এবং এই ফল্টের ফলে কি কি কনসিকুয়েন্স হতে পারে সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা একটু শুরুতে একটু পরিচিত হয়ে নেই যে একটা পাওয়ার সিস্টেম বলতে আমরা কি বুঝি। তো একটা পাওয়ার সিস্টেম মানে হচ্ছে মূলত একটা ইন্টারকানেক্টেড একটা সিস্টেম যেখানে অনেকগুলা হচ্ছে কম্পোনেন্টস জড়িত থাকে। আমরা যদি একটু বইয়ের ভাষায় বলি তাহলে এটা কিভাবে বলতে পারি যে পাওয়ার সিস্টেম হচ্ছে an electrical power system is defined as a network of electrical components used to supply, transfer and consume electrical power। অর্থাৎ এইখানে মেইন কনসেপ্ট বা মেইন ব্যাপার হচ্ছে তিনটা, বা মেইন কম্পোনেন্টস হচ্ছে তিনটা। প্রথমেই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে জেনারেট করতে হবে। দেন জেনারেটেড পাওয়ারটাকে হচ্ছে আমার ট্রান্সমিট করতে হবে, এবং ট্রান্সমিট করে পরবর্তীতে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে ইউজার এন্ডে। সো জেনারেশন বলতে মূলত জেনারেটিং যে স্টেশনগুলো আছে, অর্থাৎ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যেটাকে পাওয়ার প্ল্যান্ট বলি। সো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পাওয়ার হচ্ছে জেনারেট করবে। দেন যেই পাওয়ারটা জেনারেট করে সেটা সাধারণত পাওয়ার স্টেশনগুলো সাধারণত মেগাওয়াট এককে পাওয়ারটা জেনারেট করে, এবং জেনারেটিং ভোল্টেজটা সাধারণত হচ্ছে 11 কেভিতে থাকে। দেন এই জেনারেটিং স্টেশনগুলো সাধারণত আমরা যেখানে বসবাস করি সেই জায়গাতে হয় না। অর্থাৎ জেনারেটিং স্টেশনগুলো সাধারণত একটু রিমোট এরিয়াতে হয়, যেখানে মানুষজনের হচ্ছে ভিড় কম থাকে, যাতে করে যে কোনো ধরনের হচ্ছে দুর্ঘটনা ঘটলে যাতে করে হচ্ছে মানুষজনের ক্ষয়ক্ষতিটা কম হয়। সব এটা একটা প্রাধান্যের বিষয় রয়েছে। দ্বিতীয়ত আরেকটা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে জেনারেটিং স্টেশনগুলো যে ফুয়েলে চলবে সেই ফুয়েলটা যেখানে আছে সেখানে সাধারণত পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে গড়ে ওঠে। আমি যদি উদাহরণ দেই, যেমন হচ্ছে হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট আছে বাংলাদেশের। সো এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে রাঙামাটির কাপ্তাইতে অবস্থিত, কারণ সেখানে হচ্ছে আমার হচ্ছে পানিটা হচ্ছে অ্যাভেলেবল। দেন হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা সেটা হচ্ছে রূপপুরে অবস্থিত। সো এইভাবে হচ্ছে আমার র মেটেরিয়ালসটা যেখানে অ্যাভেলেবল, কিংবা র মেটেরিয়ালস যেখানে হচ্ছে আমার খুব সহজেই হচ্ছে পৌঁছানো সম্ভব, এই জিনিসগুলোকে বিবেচনা করে সাধারণত পাওয়ার প্ল্যান্টগুলো ডিজাইন করা হয়। পাওয়ার প্ল্যান্ট অধ্যায়ের সময় আমরা বিষয়গুলো হচ্ছে ডিটেলস আলোচনা করব, যে একটা পাওয়ার স্টেশন কোন জায়গায় হবে সেটা কোন কোন ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। সো আমি তো পাওয়ারটাকে জেনারেট করলাম, এবং যেটা বলছিলাম যে পাওয়ার স্টেশনগুলো সাধারণত দূরবর্তী জায়গায় হয়ে থাকে। সো এই জেনারেশন থেকে পরবর্তীতে পাওয়ারটাকে একটা সেন্ট্রাল একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়, যেটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন লাইন। অর্থাৎ পাওয়ার প্ল্যান্টগুলো দেশের বিভিন্ন জায়গাতে ছড়ানো থাকে। দেন এই ছড়ানো পাওয়ারটাকে হচ্ছে মূলত হচ্ছে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সারা দেশে সেগুলোতে একটা সেন্ট্রাল একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়, এবং এই ট্রান্সমিশন লাইনে ভোল্টেজটাকে সাধারণত হচ্ছে অনেক বেশি ভোল্টেজে এইটাকে হচ্ছে ট্রান্সমিট করা হয়। আমরা জানি পাওয়ার পি সমান হচ্ছে ভিআই। সো আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলে আই সমান হচ্ছে পি ভাগ হচ্ছে ভি। তার মানে আমার যখন ভোল্টেজটা যখন বেশি হবে তখন আমার এই কারেন্টটা কম হবে, এবং আমরা জানি পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। অর্থাৎ আমার ভোল্টেজটা যখন কম হবে তখন আমার হচ্ছে, সরি, ভোল্টেজটা যখন বেশি হবে তখন আমার কারেন্ট কম হবে, আর কারেন্ট কম হওয়া মানে হচ্ছে আমার লসটা হচ্ছে কম হবে। এই কারণে আমরা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে ভোল্টেজটাকে হচ্ছে বেশি রাখি এবং কারেন্টকে কম রাখি। সো এটা একটা কোশ্চেন হতে পারে যে একটা ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে কোনটি সত্য। তার মানে হচ্ছে একটা ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে ভোল্টেজটা বেশি, কারেন্ট হচ্ছে কম থাকে। এবং ট্রান্সমিশন শেষে যেটা বলছিলাম যে একটা ট্রান্সমিশন লাইনে ভোল্টেজটা এরকম হইতে পারে 220 কিলো ভোল্ট, কিংবা হচ্ছে 400 কিলো ভোল্ট। অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজটা এই মুহূর্তে সেটা হচ্ছে 400 কিলো ভোল্ট। বাট ডিস্ট্রিবিউশন এন্ডে কিন্তু আমার পাওয়ারটাকে হচ্ছে স্টেপ ডাউন করতে হয়, কারণ আমরা সাধারণত হচ্ছে ইউজার এন্ডে সাধারণত সিঙ্গেল ফেজ অর্থাৎ 220 ভোল্ট অথবা থ্রি ফেজ যদি বলে 440 ভোল্টের লোড ব্যবহার করে থাকে। সো আমার যেহেতু
ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজটা হচ্ছে অনেক বেশি। সো এই ভোল্টেজটাকে আমাকে হচ্ছে কমাইতে হবে, এবং কমানোর কাজটা করা হয় মূলত ডিস্ট্রিবিউশনের জায়গায়, এবং ডিস্ট্রিবিউশনের কাজটা আপনারা জানেন বাংলাদেশে হচ্ছে ডিপিডিসি, ডেসকো, নেসকো অনেকগুলো হচ্ছে সরকারি কোম্পানি রয়েছে, তারা এই কাজটা করে থাকে। এবং ট্রান্সমিশনটা বাংলাদেশের যে প্রতিষ্ঠান থেকে আপনারা জানেন সেটা হচ্ছে পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। এবং জেনারেটিং স্টেশন, বাংলাদেশে অনেকগুলো জেনারেটিং স্টেশন রয়েছে বিভিন্ন প্রান্তে। সো আমি আজকে সকালে একটু পিডিবির ওয়েবসাইটটাতে একটু গেলাম, আমাদের সর্বশেষ লোডের কি অবস্থা, লোড কতটুকু। সো এইটা হচ্ছে দেখুন লোড ডিমান্ড আমরা যদি একটু দেখি, তো আজকের জন্য আমাদের টোটাল লোড ডিমান্ড যেটা সেটা হচ্ছে 11,904 মেগাওয়াট। তো এইখানে মূলত হচ্ছে ডিভিশন ওয়াইজ একটা ভাগ করে দেওয়া আছে। যেমন আপনাদেরকে যদি বলি, ঢাকায় হচ্ছে লোড ডিমান্ড হচ্ছে 4,626 মেগাওয়াট। সেভাবে দেশের 9টা বিভাগে টোটাল আমার আজকের জন্য ডিমান্ড হচ্ছে আমার 11,904 মেগাওয়াট। আচ্ছা, এরপর আমরা যদি পাওয়ার প্ল্যান্টের ইনস্টলেশন ক্যাপাসিটি দেখি, সো এইটা আপনারা সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সবাই জানেন যে আমার ইনস্টলেশন ক্যাপাসিটি অনেক বেশি হবে, এবং সেখান থেকে কিছু লস তো সবসময় অবশ্যই থাকবে। দেন লস হয়ে তারপর আমি হচ্ছে ইউজার এন্ডে যেটা পাবো, সেটা লস বাদে যেটা পাবো সেটাই হচ্ছে আমরা হিসাব করব। তো পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটিটাকে যদি পি ক্যাপাসিটি যদি বলি, আচ্ছা আমরা যদি এটাকে এইভাবে হিসাব করি যে লোডে আমার কত পাওয়ার পাচ্ছি, তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি যে পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি মাইনাস হচ্ছে আমার লস যতটুকু হচ্ছে সেইটা। তার মানে অবশ্যই আমার পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি অনেক বেশি হবে। সো আমরা যদি এখানে একটু দেখি, সেটা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি, সেটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে 27,414 মেগাওয়াট। সো এইটাও একটা প্রশ্ন হতে পারে আর কি, যে আমাদের টোটাল ইনস্টলেশন ক্যাপাসিটি কত, সেটা হচ্ছে 27,414 মেগাওয়াট। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুয়েল কোনটা ব্যবহার করা হয়। আমি একটু আগে যেটা বলেছিলাম যে পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে কোথায় অবস্থিত হবে, সেটা হচ্ছে সাধারণত একটু রিমোট এলাকাতে হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে আমার ফুয়েল অ্যাভেলেবল, অথবা আমি খুব সহজে সেই ফুয়েলটাকে সেই জায়গাতে ট্রান্সপোর্ট করতে পারবো। সো আমাদের দেশে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় মূলত ফুয়েল দিয়ে, গ্যাস দিয়ে, যেটা হচ্ছে প্রায় হচ্ছে 44.25%, অর্থাৎ অ্যারাউন্ড 50%-এর মতোই পাওয়ার ইলেকট্রিসিটি জেনারেট করা হয় হচ্ছে মূলত গ্যাস থেকে। এবং এটাকে যদি আমি হচ্ছে মেগাওয়াটে বলি, সেটা হচ্ছে 12,130 মেগাওয়াট। দেন রয়েছে হচ্ছে এইচএফও, তারপর হচ্ছে এইচএসডি, দেন হচ্ছে কোল, তারপর হচ্ছে ইম্পোর্ট করা হয়। সো এইটা যদি একটু বলি, ইম্পোর্ট আমরা মূলত করি হচ্ছে ইন্ডিয়া থেকে। সো এইটা একটা কোশ্চেন হতে পারে যে বাংলাদেশ কতটুকু পাওয়ার হচ্ছে ইম্পোর্ট করে থাকে, এটা হচ্ছে আপনার 1160 মেগাওয়াট, এবং যেটা টোটাল পার্সেন্টেজ হচ্ছে 4.23%। দেন সোলার আছে, হাইড্রোটা আছে, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাইতে অবস্থিত। এটা একটা খুবই কমন একটা প্রশ্ন, আপনারা যদি বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে থাকেন অনেক সময় এটা প্রশ্ন হয় যে কাপ্তাই যেই পাওয়ার প্ল্যান্ট আছে সেটা ক্যাপাসিটি কত, সেটা আপনাদের মনে রাখবেন, সেটা হচ্ছে 230 মেগাওয়াট। সেভাবে টোটাল আমাদের ক্যাপাসিটি হচ্ছে 27,414 মেগাওয়াট। সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি জেনারেট করা হয় মূলত গ্যাস থেকে, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে এইচএফও। এটা হচ্ছে এইচএসডিটা হচ্ছে হাই স্পিড ডিজেল। এইচএফওটা হচ্ছে মূলত ক্রুড ওয়েলকে হচ্ছে যখন হচ্ছে পরিশোধন করা হয়, পরবর্তী যে স্টেজটা থাকে সেটাকে বলা এইচএফও। এটা হচ্ছে মূলত হেভি ফুয়েল ওয়েল, অর্থাৎ ভারী ফুয়েল ওয়েল থেকে যেটা জেনারেট করা হয় আর কি। এবার আসে হচ্ছে অ্যাকচুয়াল জেনারেশন, যেটা সেটা হচ্ছে তো একটু আগে আমরা যেটা দেখেছি সেটা ছিল মূলত ইনস্টলেশন ক্যাপাসিটি, অর্থাৎ সর্বোচ্চ ক্যাপাসিটি সেটা। বাট সেই সর্বোচ্চ ক্যাপাসিটিতে কখনো কেউ জেনারেট করতে পারে না, সেখানে অনেক লস থাকে। তো গ্যাস থেকে আমি অ্যাকচুয়ালি পাই মূলত হচ্ছে 11,822 মেগাওয়াট।
দেন টোটাল হচ্ছে আমার অ্যাকচুয়াল জেনারেশন হচ্ছে 26,959 মেগাওয়াট। এবং আপনারা জানেন এটা হচ্ছে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি। তো একই সময়ে সাধারণত হচ্ছে সবগুলো পাওয়ার প্ল্যান্টকে হচ্ছে অপারেট করা হয় না। আপনারা জানেন কখনো কখনো হচ্ছে লোড বেড়ে যায়, কখনো কখনো লোড কমে যায়। কিছু লোড আছে যেটা সবসময় মোটামুটি কনস্ট্যান্ট থাকে, কিছু লোড আছে যেটা হচ্ছে সময়ের সাথে সাথে হচ্ছে ভেরি করে, যেটাকে পিক লোড বলি আমরা। সো এই পাওয়ার প্ল্যান্ট কখন কয়টা আমি অপারেট করবো সেটা হচ্ছে মূলত আমার হচ্ছে লোড ক্যালকুলেশন করেই আমরা হচ্ছে মূলত পাওয়ার প্ল্যান্টগুলোকে অপারেট করে থাকি। এবার আসি একটু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সো নামটা থেকে আমরা একটু বুঝতেই পারছি যে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে যদি কোনো ডায়াগ্রাম আঁকা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সো আমরা জানি একটা পাওয়ার সিস্টেমের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্টস থাকে, একটা জটিল একটা ডিজাইন। সেখানে হচ্ছে বাস বার থাকে, ট্রান্সফরমার থাকে, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, অনেক ধরনের জিনিসপত্র সেখানে থাকে। এখন ওই ডিজাইনটা থেকে আমাকে যদি কখনো কোনো অ্যানালাইসিস করতে হয়, কিংবা আমাকে যদি সহজে অ্যাট এ গ্ল্যান্স যদি দেখে কোনো ডিসিশন মেক করতে হয়, তো সেটা দেখে ডিসিশন মেক করাটা হচ্ছে একটু জটিল। সেই কারণে আমরা যেটা করি, পাওয়ার সিস্টেমের যে জটিল যে আমার সিস্টেমটা আছে সেটাকে হচ্ছে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, সেটাকেই বলা হয় মূলত সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ পাওয়ার সিস্টেম ইউজিং দ্য সিম্পল সিম্বল ফর ইচ কম্পোনেন্ট। অর্থাৎ এখানে কিছু সিম্বল ডিজাইন করা আছে আগে থেকে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য, এবং সেই সিম্বলের মাধ্যমে সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। আমি যদি এইখানটা একটু আসি, এটা একটু সহজভাবে বোঝা যাচ্ছে। এবং এখানে যে সিম্বলগুলো আছে, জি মানে হচ্ছে জেনারেটরকে মিন করে। দেন এই যে এইটা যেটা আছে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ট্রান্সফরমারকে মিন করে, অথবা হচ্ছে ট্রান্সফরমারকে এইভাবে হচ্ছে আঁকা যায়। সো প্রত্যেকটা ইকুইপমেন্টের জন্য একটা করে সিম্বল আছে। আমার পরের স্লাইডটা যদি একটু খেয়াল করি, আমরা এখানে দেখুন ফিউজের জন্য আমরা সাধারণত এই সিম্বলটা ব্যবহার করে থাকি। দেন সার্কিট ব্রেকারের জন্য এটা, এবং সার্কিট ব্রেকার যদি 600 ভোল্ট বা তার কম হয়, দেন এইভাবে, তার থেকে বেশি হলে আমরা সাধারণত এইভাবে ইয়ে করি। দেন ডিসকানেক্টরটাকে এইভাবে হচ্ছে আমরা এঁকে থাকি। তারপর হচ্ছে লাইটনিং অ্যারেস্টারটাকে আমরা এইভাবে এঁকে থাকি। কন্ট্রাক্টরকে এইভাবে আঁকি। জেনারেটরটাকে নিচ দিকে একটা দাগ দেওয়া থাকে। মোটর হচ্ছে উপর দিকে। এই যে একটু আগে যেটা বলছিলাম, ট্রান্সফরমারকে এইভাবে, অথবা হচ্ছে দুইটা বৃত্ত ইন্টারকানেক্টেড, এইভাবে হচ্ছে আমরা ইয়ে করে থাকি। দেন হচ্ছে যদি বলি রেকটিফায়ারটা হচ্ছে এইরকম। অর্থাৎ রেকটিফায়ার মানে আমরা জানি একটা হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করে। সো আমরা জানি এই সিম্বলটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্টকে মেইন করে, এবং ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, যেটা সময়ের সাথে চেঞ্জ হয় না। সেখানে এখানে স্ট্রেট লাইন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। সো আমরা জানি সিম্বলগুলো প্রত্যেকটা মিনিংফুল, আমরা সবাই সিম্বলগুলোর সাথে পরিচিত। তারপর একটু আলোচনা করা যদি আমরা ভুলে গিয়ে থাকি। দেন ইনভার্টার হচ্ছে উল্টা কাজ করে। ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কে এসিতে কনভার্ট করা। সো এটা একটা কোশ্চেন হতে পারে যে ইনভার্টার বলতে কাকে বোঝায়। সো ইনভার্টার মানে হচ্ছে ডিসি কে এসিতে কনভার্ট করা, আর রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কে ডিসিতে কনভার্ট করা। সো আমরা তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের পারপাসটা বুঝলাম, একটা জটিল পাওয়ার সিস্টেমকে খুব সিঙ্গেল লাইনের মাধ্যমে, কিংবা আমরা বলতে পারি সহজে উপস্থাপন করাটাকে বলা হয় সিঙ্গেল লাইন। পারপাসটা যদি বলি, সেটা হচ্ছে ইজি ভিজুয়ালাইজেশন, অর্থাৎ দেখেই যাতে আমি খুব সহজে হচ্ছে সিস্টেমটাকে বুঝতে পারি। এবং এখানে যেটা করা হয়, জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, লোড, প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে কিভাবে কানেক্টেড এবং কি কি কম্পোনেন্টস আছে সেইটা সম্পর্কে আমরা হচ্ছে খুব সহজে হচ্ছে জানতে পারি। এবং এটা মেইনলি ব্যবহার করা হচ্ছে মূলত অ্যানালাইসিস করার জন্য, কি প্ল্যানিং করার জন্য, এবং ফল্টকে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে আরো কয়েকটা জিনিস একটু আমরা একটু আলোচনা করি। সো জেনারেটরকে আমরা বলেছি যে জি দ্বারা প্রকাশ করা হয়। দেন ট্রান্সফরমারকে আমরা দেখেছি এইভাবে, অথবা হচ্ছে এইভাবে, অর্থাৎ দুইটা উইন্ডিং আর কি, প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি উইন্ডিং, এই দুইটা উইন্ডিংকে দেখানো হয়। দেন ট্রান্সমিশন লাইনকে সাধারণত হচ্ছে একটু, ট্রান্সমিশন লাইনটাকে একটু সাধারণত জিগজ্যাগ লাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। লোডকে আমরা জানি হচ্ছে কখনো কখনো হচ্ছে এল, অথবা হচ্ছে লোড, এরকম লিখে আমরা সাধারণত হচ্ছে লোডকে প্রকাশ করে থাকি। দেন এটা খুবই কমন জিনিস, আমরা ট্রান্সফরমারের রেটিংটা সাধারণত হচ্ছে কেভিএ কিংবা হচ্ছে এমভিএ তে হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকি। অর্থাৎ খুব
হেভি হেভি ক্যাপাসিটি যদি ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে এমভিএ, আর তার থেকে একটু ছোট যদি ক্যাপাসিটি হয় সেটাকে আমরা কেভিএ এককে প্রকাশ করে থাকি। দেন হচ্ছে পাওয়ার সিস্টেমে জেনারেশন ভোল্টেজ আমরা জানি 11 কেভি। দেন যদি ট্রান্সমিশন লাইন বলি, ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা আরও অনেক বেশি হয়ে থাকে, এবং আমাদের দেশের সর্বোচ্চ ট্রান্সমিটেড ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 400 কেভি। দেন ইম্পিডেন্স আমরা জানি, ইম্পিডেন্সকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। সো এই জিনিসগুলোর সাথে আপনার সবাই পরিচিত, তারপর হচ্ছে একটু অনেকদিন প্র্যাকটিসের মধ্যে না থাকলে আমরা অনেক সময় ভুলে যাই, সেই কারণে আরও একটু ডিসকাস করা। সো আমরা হচ্ছে এই সিম্বলগুলোর সাথে একটু ভালোভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করব, কারণ যেহেতু আপনার পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপের হবে, সো এরকম সিলি কোশ্চেনে হবে, এখানে ম্যাথমেটিক্স কোনো ইকুয়েশন কিংবা কোনো ম্যাথ সলভ করা এরকম কোশ্চেন থাকবে না, যদিও থাকে তাহলে 100টা কোশ্চেনের মধ্যে হয়তো একটা দুইটা থাকতে পারে। সো যেমন হচ্ছে ডিসকানেক্টর, নিচের কোন সিম্বল ডিসকানেক্টের জন্য ব্যবহার করা হয়, কিংবা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার জন্য কোন সিম্বলটি ব্যবহার করা হয়, বা কন্ট্যাক্টরের জন্য কোনটা ব্যবহার করা হয়, অথবা কোনটা ট্রান্সফরমারের সিম্বল, এইরকম কোশ্চেনগুলো আসতে পারে। সো লাইটনিং অ্যারেস্টারের কনসেপ্টটার সাথে আমরা সবাই আপনারা জানেন, লাইটনিং অ্যারেস্টার হচ্ছে যখন বজ্রপাত হয় তখন সাধারণত হচ্ছে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ হচ্ছে জেনারেট হয়। এখন আমার যে ট্রান্সমিশন লাইন আছে কিংবা আমার যে সিস্টেম আছে সেটা তো হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য বা নির্দিষ্ট পাওয়ার জন্য হচ্ছে ডিজাইন করা। তো যখনই আমার এই ভোল্টেজটা যখন অনেক বেশি হবে বা পাওয়ারটা যখন অনেক বেশি হবে, তখন আমার সিস্টেম তো সেইটাকে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবে না। তো এই কারণে, অর্থাৎ যখনই কোনো সিস্টেমের মধ্যে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ সার্জ হয় বা জেনারেট হয়, তখন এই অতিরিক্ত ভোল্টেজটাকে অতিরিক্ত পাওয়ারটাকে হচ্ছে গ্রাউন্ডে পাস করার জন্য যে ইকুইপমেন্ট ব্যবহার করা সেটাকে বলা হয় লাইটনিং অ্যারেস্টার, অথবা হচ্ছে সার্জ অ্যাবজর্বার এটাকে বলা হয়ে থাকে। এটার ডিটেলস আলোচনা হচ্ছে আমাদের হচ্ছে করা আছে, পরবর্তী ক্লাসে আশা করি তখন জানতে পারবেন। দেন বাস বারটা আমরা জানি যে সাধারণত হচ্ছে এরকম এরকম হচ্ছে কেবলের সাথে বা লাইনের সাথে রিপ্রেজেন্ট করা হয়, এবং এইটাতে হচ্ছে বাস বারে সাধারণত বিভিন্ন নোডগুলো এসে কানেক্ট হয়। যেমন এইটা আমরা একটু আগে জেনেছি, ডিসকানেক্টরের সিম্বল হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা হচ্ছে আমার ট্রান্সফরমারের সিম্বল। সো আমরা বলছি এই সিম্বলগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সিম্বলগুলো আমরা একটু ভালোভাবে জেনে রাখবো। এবার সে পার ইউনিট মেথোডোলজি জিনিসটা কি? সো পার ইউনিট ব্যাপারটা হচ্ছে এই রকম, কোন একটা বড় জিনিসকে আমরা সাধারণত যখন ছোট এককে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় হচ্ছে পার ইউনিট সিস্টেম। আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা হচ্ছে ম্যাপ যদি বলি, ধরা যাক আমি চাইলে এই জায়গাটুকুর মধ্যেই পুরা বাংলাদেশের হচ্ছে ম্যাপ আমি আঁকতে পারবো। সো যখন কোনো ম্যাপ আঁকা হয় নিচে দিয়ে সাধারণত বলা থাকে, আমি যদি ধরে নেই বাংলাদেশের মানচিত্র নিয়ে আমি কথা বলছি, তো নিচে সাধারণত বলা থাকে এরকম যে 10,000 স্কয়ার কিলোমিটারকে এক একক ধরা হয়েছে। সো এইরকম করে কিন্তু একটা নিচে কিন্তু এরকম করে কিন্তু একটা ডিসক্লেইমার দেওয়া থাকে, যার ফলে বোঝা যায় যে এইটাকে অ্যানালাইসিস করলে আমি মূলত এখান থেকে বুঝতে পারবো যে বাংলাদেশের অ্যাকচুয়াল আয়তনটা কত। শুধু বাংলাদেশের না, পৃথিবীর সবচেয়ে বড় যে দেশ আছে সেই দেশের মানচিত্র চাইলে হচ্ছে এরকম ছোট একটা জায়গার মধ্যে হচ্ছে আঁকা যাবে। তার মানে আমার একটা দেশ তো বিশাল বড়, সেটাকে আমরা ছোট করলাম কিভাবে? সেটা আমরা ছোট করলাম হচ্ছে যে একটা বড় অংশকে ছোট একটা অংশে আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি। পা ওই ওই কনসেপ্টটাই হচ্ছে মূলত পার ইউনিট মেথোডোলজি। আমরা যদি এটাকে একটু বইয়ের মতো করে পড়ি, সেটা হচ্ছে পার ইউনিট সিস্টেম ইজ এ নর্মালাইজেশন টেকনিক ইউজড ইন পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। অর্থাৎ একটা পাওয়ার সিস্টেমের মধ্যে আমি যদি একটা উদাহরণ চিন্তা করি, অনেকগুলো জেনারেটর বা অল্টারনেটর থাকতে পারে, সেগুলো এক একটা রেটিং হয়তো এক এক রকম। অনেকগুলো ট্রান্সফরমার থাকতে পারে, কোনোটা হয়তো আমি ধরলাম একটা হচ্ছে ধরলাম 400 কেভি, 500 কেভি, একটা হয়তো ধরলাম হচ্ছে 5 MVA। সেরকম বিভিন্ন রেটিং এর ট্রান্সফরমার কিংবা হচ্ছে অল্টারনেটর, অথবা ধরলাম হচ্ছে সার্কিট ব্রেকার আছে, ধরলাম 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার আছে। সো এই যে বিভিন্ন ধরনের স্কেল, একটা হচ্ছে 500 কেভি, আরেকটা হচ্ছে 5 MVA, কিংবা সার্কিট ব্রেকারের রেটিংটা বললাম 32 এম্পিয়ার।
সো এই যে বিভিন্ন ধরনের হচ্ছে ইউনিট আছে এইটাকে, এবং এই স্কেলটা হচ্ছে বড় ছোট বিভিন্ন রকমের আছে, এইটাকে খুব ছোট করে রিপ্রেজেন্ট করার প্রসেসটাকেই বলা হয় হচ্ছে পার ইউনিট মেথোডোলজি। এটা কিভাবে করা হয়? এটা করার জন্য মূলত যেটা করা হয়, এই যে এখানে হচ্ছে যেই যেই রেটিংটা আছে, আমি যদি কারেন্টটা কোথায় ধরি, যে 32 এম্পিয়ার। সো আমি একটা বেস কারেন্ট ধরে নেই। বেস কারেন্ট কি, এইখানে যেমন ধরে নিয়েছি যে 10,000 স্কয়ার কিলোমিটার সমান হচ্ছে 1 একক, ঠিক তেমনি বেস কারেন্ট হচ্ছে সামথিং, আমি যে কোনো একটা অ্যামাউন্ট নিব, ওই ওই এককটা দিয়ে ওই সংখ্যাটা দিয়ে মূলত আমি এই কারেন্টটাকে ভাগ করব। ধরা যাক আমি বেস কারেন্ট যদি 32 এম্পিয়ার নেই, তাহলে এই 32কে 32 দিয়ে ভাগ করলে দেখুন আমার কিন্তু এটা হচ্ছে 1 ইউনিট হয়ে গেল। ঠিক তেমনি আবার যদি আমার এই যে ট্রান্সফর্মার যে রেটিংটা আছে, এটা হয়তো 500 কেভিএ কিংবা যেহেতু এমভিএতে আছে, সো আমি যদি এই 5 এমভিএটাকে যদি 5 দিয়ে ভাগ করি, তার মানে আমার এককটা কিন্তু 1 হয়ে গেল। এই যেটা 500 কেভিএ, তার মানে 500 কেভিএ কে যদি আমি 5 এমভিএতে ভাগ করি, তার মানে এইটাকে আমার নিশ্চয়ই হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে সেটা আমার হয়ে যাবে, এমভিএ হয়ে যাবে। সো এইটা এই যে 500 কেভি, এটা হচ্ছে পয়েন্ট আকারে ছোট একটা সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটাকেই বলা হয় মূলত হচ্ছে পার ইউনিট মেথোডোলজি। তার মানে পার ইউনিট বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট বা অ্যাকচুয়াল ইউনিট যেটা আছে, ভাগ হচ্ছে একটা, যেটাকে আমরা ইউনিট বলি, অ্যাকচুয়াল ইউনিট ভাগ হচ্ছে বেস ইউনিট। সো এটাই হচ্ছে পার ইউনিট মেথোডোলজি। সো এটার অ্যাডভান্টেজ যদি বলি, তাহলে আমরা বলতে পারি এলিমিনেট দ্য কনফিউশন অফ ডিফারেন্ট ভোল্টেজ লেভেল। অর্থাৎ আমি যদি হচ্ছে ট্রান্সমিশনের কথা বলি, তার মানে একবার হয়তো ভোল্টেজটা 132 কেভি, দেন হয়তো 200 কেভি, দেন হয়তো 400 কেভি। সো এই যে বিভিন্ন রেটের আছে, এইটাকে আমি হচ্ছে একটা ফ্র্যাকশন আকারের একটা রেটিংয়ের মধ্যে নিয়ে আসতে পারলাম। দেন হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রেও সেটা হইতে পারে। অর্থাৎ আমার হচ্ছে ভ্যালুটা যেই এককেই থাকুক না কেন, সেটাকে আমি হচ্ছে খুবই ছোট একটা একক, সাধারণত ফ্র্যাকশনের মতো একটা এককে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। সো আমরা এবার কিছু এমসিকিউতে আসার আগে এই জায়গাটা একটু দেখি, তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। ধরুন একটা ভোল্টেজ রেটিং দেওয়া আছে 800 কেভি, আমি বেস ভোল্টেজটা ধরলাম হচ্ছে 100 কেভি। তার মানে আমি যদি বলি যে পার ইউনিট, এই ক্ষেত্রে পার ইউনিট ইয়েটা কত হবে, সেটা হচ্ছে 800 ভাগ হচ্ছে 100, এটা কত হবে, 8 হবে। কিংবা আমি যদি বেস ভ্যালুটাকে যদি 200 ধরি, তাহলে এই ক্ষেত্রে আমার পার ইউনিট এককটা কত হবে, 800 ভাগ হচ্ছে 200 সমান সমান হচ্ছে 4। তার মানে যেটা আমরা বুঝলাম যে পার ইউনিটটা হচ্ছে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে সেই অ্যাকচুয়াল ভ্যালু ভাগ হচ্ছে বেস ভ্যালু। এখন বেস ভ্যালু কত নিব, বেস ভ্যালু হচ্ছে আপনি ইচ্ছা মতো করে নিবেন, যাতে করে আপনি ওই জিনিসটাকে হচ্ছে ছোট একটা এককে কনভার্ট করতে পারেন। সো আমরা যদি অ্যাট এ গ্লাস একটু চিন্তা করি যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের কাজ হচ্ছে একটা পাওয়ার সিস্টেমের লেআউটটা কীরকম সেটা একটা ধারণা দেয়। পার ইউনিটের কাজ হচ্ছে বড় বড় যে এককগুলো আছে সেগুলোকে ছোট এককে কনভার্ট করা। সো এখানে কিছু কোশ্চেন আছে, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে ইন দ্য পার ইউনিট সিস্টেম পার ইউনিট ভ্যালু ইজ ডিফাইন্ড। সো পার ইউনিট ভ্যালুটা কি, সেটা আমরা একটু আগে বলেছি যে অ্যাকচুয়াল ভ্যালু ভাগ হচ্ছে বেস ভ্যালু। দেন আমরা যদি একটু বলি হুইচ কোয়ান্টিটিস আর টাইপিক্যালি এক্সপ্রেসড ইন পার ইউনিট। সো পার ইউনিটে আমরা কি করি, পার ইউনিটে মূলত আমরা ব্যবহার করি হচ্ছে যেই রেটিংগুলো নিয়ে আমরা কাজ করতে হয়। অর্থাৎ আমরা একটা পাওয়ার সিস্টেমে কি হয়, ভোল্টেজ রেটিং বিভিন্ন রকম হতে পারে, ধরা যাক কেভি, দেন কারেন্ট থাকতে পারে, দেন ইম্পিডেন্স থাকতে পারে, দেন ট্রান্সফর্মার রেটিং থাকতে পারে। তার মানে এই ক্ষেত্রে আনসার হবে আমার মূলত হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং ইম্পিডেন্স, কিংবা সে পাওয়ার, যদি পাওয়ার থাকে সে পাওয়ারটা হইতে পারে। এবার একটু আরেকটা কোশ্চেন দেখি, হোয়াট ইজ দ্য পার ইউনিট কারেন্ট ইফ দ্য অ্যাকচুয়াল কারেন্ট ইজ 100 এম্পিয়ার অ্যান্ড বেস কারেন্ট হচ্ছে 200 এম্পিয়ার। আমরা যেটা বলছিলাম যে অ্যাকচুয়াল ভ্যালু ভাগ হচ্ছে বেস ভ্যালু। সো অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে আমার 100, বেস ভ্যালুটা হচ্ছে কত, 200, তার মানে এটা হচ্ছে কত, 0.5। তার মানে এইটা 0.5 পার ইউনিট। সো এইরকম টাইপের হচ্ছে আপনার পরীক্ষায় কোশ্চেনগুলো হবে। এবার আমরা যদি একটু ট্রান্সমিশন লাইনের মধ্যে আসি, সো ট্রান্সমিশন লাইনকে দূরত্বের উপর বেসিস করে মূলত 3 ভাগে ভাগ করে। একটাকে বলা হয় হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, আরেকটাকে বলা হয় হচ্ছে
মিডিয়াম ট্রান্সমিশন লাইন, দেন হচ্ছে আমার লং ট্রান্সমিশন লাইন। তার মানে হচ্ছে এই যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা কিসের বেসিসে ভাগ করা হয়েছে, সেটা মূলত দূরত্বের উপরে ভিত্তি করে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তার মানে যেহেতু দূরত্ব এখানে হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজটা কত সেইটা। সো আমরা যদি একটু শর্ট ট্রান্সমিশন লাইনে একটু আসি, তো শর্ট ট্রান্সমিশন লাইনটা হচ্ছে ওই ট্রান্সমিশন লাইনটাই যেটা দূরত্বটা হচ্ছে 80 কিলোমিটারের কম এবং ভোল্টেজটা সাধারণত 69 কেভির কম হয়ে থাকে। সো এটা একটা কোশ্চেন হতে পারে যে একটা শর্ট ট্রান্সমিশন লাইনের কন্ডিশন কোনটা, মানে নিচের কোনটি শর্ট ট্রান্সমিশন লাইন। সো আমরা দেখবো যে ডিস্টেন্সটা যাতে করে 80 কিলোমিটার, অথবা যদি মাইলেবল সেটা হচ্ছে অ্যারাউন্ড 50 মাইলস। সো 80 কিলোমিটারের কম এবং ভোল্টেজটা হবে হচ্ছে 69 কেভি। এবং যেহেতু হচ্ছে দূরত্বটা তুলনামূলকভাবে কম, সো এইখানে আসলে হচ্ছে ক্যাপাসিট্যান্স ফর্ম করে না। ক্যাপাসিট্যান্স যেটা ফর্ম করে সেটা হচ্ছে খুবই নেগলিজিবল, এই কারণে আমরা ক্যাপাসিট্যান্সটাকে হচ্ছে এখানে ইগনোর করি। সো আমার এইখানে ইম্পিডেন্স যেটা থাকবে সেটা হচ্ছে আমার মূলত কন্ডাক্টরের যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা, প্লাস হচ্ছে প্লাস হচ্ছে ইন্ডাকটেন্স। এই দুইটা জিনিস থাকে। এইখানে হচ্ছে ক্যাপাসিটেন্সটা খুবই খুবই কম হয়, যে কারণে আমরা সেটাকে হচ্ছে ইগনোর করি। সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কি। সো ইম্পিডেন্সটা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে সেটা হচ্ছে আর প্লাস জে এক্সএল। আপনারা জানেন ইম্পিডেন্সকে জেড দিয়ে সাধারণত প্রকাশ করা হয়, এবং এখানে যেহেতু শুধুমাত্র রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স আছে, সেই দুইটাকেই হচ্ছে আমরা এখানে লিখব। সো আরেকটা কোশ্চেন হতে পারে যে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কোন জিনিসটাকে আমরা স্কিপ করি কিংবা হচ্ছে ইগনোর করি, সেটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্সটা। সো এখানে সেটাই বলছে শান্ট ক্যাপাসিট্যান্স ইজ নেগলিজিবল, কারণ হচ্ছে এটা খুবই ছোট একক থাকে। এবং এইটা হচ্ছে সিরিজ ইম্পিডেন্স, অর্থাৎ এটা হচ্ছে সিরিজে থাকে। যেহেতু সিরিজে আছে, আমরা জানি সিরিজে থাকলে হচ্ছে আমরা সেই ইম্পিডেন্সগুলোকে আমরা হচ্ছে যোগ করি। আচ্ছা, এবার আসি মিডিয়াম ট্রান্সমিশন লাইন। সো মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা বোঝাই যাচ্ছে, আমরা শর্টের ক্ষেত্রে বলেছিলাম লেস দেন 80 কিলোমিটার্স। সো মিডিয়ামটা অবশ্যই কি হবে, 80 থেকে বড়, এবং এটা হচ্ছে 250 কিলোমিটার থেকে ছোট। তার মানে হচ্ছে আমরা বলবো যে যে ট্রান্সমিশন লাইনটা ডিস্টেন্সটা হচ্ছে 80 কিলোমিটারের বড় কিন্তু 250 কিলোমিটার অপেক্ষা ছোট, তাকে বলা হয় হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এবং এই ক্ষেত্রে ভোল্টেজ রেটিংটা হচ্ছে 69 কিলোভোল্ট থেকে বেশি এবং 220 কিলোভোল্ট অপেক্ষা কম। সো এই ক্ষেত্রে যেহেতু দূরত্বটা বেশি, সেই কারণে আমার এখানে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্সের সাথে আমার একটা ক্যাপাসিট্যান্স হচ্ছে এখানে ফর্ম করবে। এবং এই কারণে আমরা এখানে বলি যে শান্ট ক্যাপাসিট্যান্স, যেটাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বলেছি, যেহেতু দূরত্ব কম সেই কারণে আমার ক্যাপাসিট্যান্সটা হচ্ছে কম, এবং এটার মধ্যে দিয়ে যে চার্জিং কারেন্ট, সেই কারেন্টটাকে আমরা হচ্ছে ইগনোর করতাম। বাট এই ক্ষেত্রে যেহেতু দূরত্বটা 80 থেকে 250 কিলোমিটার, মোটামুটি একটা ভালো দূরত্ব, এই কারণে এই ক্যাপাসিট্যান্সের মধ্যে যে চার্জিং কারেন্ট সেটা হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট। সেই কারণে আমরা এইখানে হচ্ছে এই ক্যাপাসিট্যান্সটাকে ইগনোর করতে পারি না। এবং এটাকে যেহেতু হচ্ছে প্যারালালে আছে, সে কারণে এটা আমরা বলি হচ্ছে এটাকে শান্ট ক্যাপাসিট্যান্স। এবং আমরা এই স্লাইডটা একটু দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে পার ইউনিটের যে আমার ক্যাপাসিট্যান্স সেইটা ইনটু হচ্ছে টোটাল যে লেন্থ, সেখান থেকে আমি টোটাল ক্যাপাসিট্যান্সটা পাবো। এবং আমরা জানি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সেটা সমান হচ্ছে এক্স সমান হচ্ছে 1/2/FC। কিংবা আমি যদি হচ্ছে কারেন্টটা বলি, তো কারেন্টটা হচ্ছে এই হচ্ছে কারেন্টের ইকুয়েশনটা। সো এখানে যেহেতু ভালো একটা কারেন্ট ফ্লো করে এবং দূরত্বের সাথে সাথে যেহেতু ক্যাপাসিট্যান্স বাড়ে, সেই কারণে আমার এখানে হচ্ছে কারেন্টটাও হচ্ছে এখানে ম্যাটার করে, এবং সেই কারণে আমি এখানে ক্যাপাসিট্যান্সটাকে হচ্ছে ইগনোর করতে পারি না। সো এটা একটা কোশ্চেন হয় যে কোন ক্ষেত্রে আমি ক্যাপাসিট্যান্সটাকে ইগনোর করতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে দূরত্ব কম, সেক্ষেত্রে চার্জিং কারেন্টের পরিমাণটা কম। বাট মিডিয়াম এবং লং এর ক্ষেত্রে, মিডিয়ামে যেহেতু দূরত্ব বেশি, তার মানে সেখানে চার্জিং কারেন্টটা ম্যাটার করে, লং এর ক্ষেত্রে তো অবশ্যই সেটা ম্যাটার করবে। এবার সে লং ট্রান্সমিশন লাইন। সো লং ট্রান্সমিশন লাইনের কনসেপ্ট আমরা অলরেডি বুঝে ফেলছি, সেটা হচ্ছে 250 কিলোমিটারের অধিক হবে এবং ভোল্টেজটা হবে হচ্ছে 220 কিলোভোল্টের বেশি হয়ে থাকবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আবার তিনটা জিনিসই থাকে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, তিনটেই হচ্ছে এখানে থাকবে।
আচ্ছা, সো এইবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেনও প্র্যাকটিস করি। আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে কিছু এমসিকিউ আছে এবং তার পাশাপাশি হচ্ছে আপনারা পিডিএফ সেকশনে কিংবা পিডিএফ এর পাশে অন্য আরেকটা নতুন একটা বাটনে অনেকগুলো এমসিকিউ পাবেন। সেগুলো অবশ্যই আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। আমি চেষ্টা করছি বেশি বেশি করে কোশ্চেন দেওয়ার জন্য, যাতে করে আপনি কোশ্চেন প্যাটার্নটা ভালোভাবে হচ্ছে বুঝতে পারেন এবং আপনি প্র্যাকটিস করলে তখন আপনার হচ্ছে ভুল কিংবা কনফিউশন সেই জিনিসটাও হচ্ছে কমে আসবে। সো যেই প্রশ্নগুলো দেয়া হয় অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনারা সবাই বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই অংশটাতে আপনারা ভালো করবেন। সো এখানে কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর শর্ট ট্রান্সমিশন লাইন। সো আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা জানলাম যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সেটাকে আমরা হচ্ছে ইগনোর করা হয়, কিংবা হচ্ছে চার্জিং কারেন্ট সেইটাকে আমরা হচ্ছে ইগনোর করি। সো আমরা একটু দেখি এখানে এটা শান্ট ক্যাপাসিট্যান্স ক্যান বি নেগলেক্টেড বা ইগনোর, যেটাই বলেন না কেন। দেন টাইপিক্যাল লেন্থ অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন। সো আমরা জেনেছি যে শর্ট ট্রান্সমিশন লাইন হচ্ছে 80 কিলোমিটারের হচ্ছে কম। এখন এখানে একটু খেয়াল করার বিষয় আছে, দেখুন এখানে তো 80 মিডিয়াম বলছে, তার মানে আমরা বলেছি যে 80 কিলোমিটার অপেক্ষা বেশি। সো বাট এখানে কিন্তু ওইভাবে কিন্তু আনসার না, আপনাকে দেখতে হবে কোনটা হচ্ছে রেলিভেন্ট। তার মানে হচ্ছে আপনাকে এইটাকেই হচ্ছে সঠিক উত্তর ধরে নিতে হবে। সো যখন এইরকম কনফিউশন হবে আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন যে কোন কোন উত্তরটা নেওয়া প্রাসঙ্গিক হবে। এইটা যদি আপনি নেন তাহলে কিন্তু আমরা বলেছি 80 কিলোমিটারের বেশি, কিন্তু এটা কিন্তু শুরুই হয়েছে 150 থেকে, তার মানে দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। সো আপনাকে 50 থেকে 150 কিলোমিটার, এটাই হচ্ছে কারেক্ট আনসার হবে। দেন হচ্ছে হুইচ মডেল ইজ ইউজড ফর শর্ট ট্রান্সমিশন লাইন। আমরা দেখেছি শর্ট ট্রান্সমিশন লাইনটা হচ্ছে এইরকম, এটা শুধু হচ্ছে রেজিস্ট্যান্স এবং হচ্ছে ইন্ডাকটেন্সটাই হচ্ছে থাকে, এবং দুইটা যেহেতু পাশাপাশি আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে সিরিজ কানেক্টেড, এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সিরিজ ইম্পিডেন্স। তাহলে এটা যদি আর হয়, এটা যদি এক্সেল হয়, আমি এটা কিভাবে বলতে পারি আর প্লাস যে এক্সেল। আচ্ছা, তাহলে এটা যদি বলেন শর্ট ট্রান্সমিশন লাইন ভোল্টেজ ড্রপ ইজ মেইনলি ডিউ টু, তো শর্ট ট্রান্সমিশন লাইন ভোল্টেজটা কার কারণে ড্রপ হবে? নিশ্চয়ই আমার রেজিস্ট্যান্স এবং আমার যে ইন্ডাকটেন্স আছে সেই দুইটার কারণে হচ্ছে মূলত আমার ভোল্টেজ ড্রপটা হবে। এইবার আসে একটু ফল্ট। তো ফল্ট কি জিনিস সেটার সাথে একটু আমরা একটু আলোচনা করি। ফল্ট মানে হচ্ছে আমার কোনো একটা লোড, কোনো একটা অথবা কোনো একটা সিস্টেমের মধ্যে যে পরিমাণ কারেন্ট বা যে পরিমাণ পাওয়ার হচ্ছে ফ্লো হওয়ার কথা, সেটা কোনো কারণে হচ্ছে ফ্লো হচ্ছে না, কিংবা বেশি ফ্লো হচ্ছে অথবা কম ফ্লো হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ফল্ট। সো যদি একটু বইয়ের মতো করে বলি, সেটা হচ্ছে দ্য ফল্ট ইন দ্য পাওয়ার সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফেক্ট ইন দ্য পাওয়ার সিস্টেম ডিউ টু হুইচ দ্য কারেন্ট ইজ ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য ইন্টেন্ডেড পাথ। অথবা যেই পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে সে ভিন্ন কোনো পথে যাচ্ছে, আহ, তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে ফল্ট। যেমন আমি যদি একটা উদাহরণ যেটা এখানে দেখতে পাচ্ছেন, আমার একটা সিস্টেম, খুবই সিম্পল একটা সিস্টেম যদি আমি চিন্তা করি, একটা লোড, এখানে একটা সুইচ দেই বোঝা, ওকে। সো এটা একটা আমার পাওয়ার সোর্স, এখানে একটা লোড আছে। সো যখন আমার সুইচটা অন করে দিব, আপনারা জানেন যে এখানে হচ্ছে কারেন্ট ফ্লো করবে, এবং হচ্ছে লোড, এটা যদি একটা লাইট হয়, লাইট হলে চলবে, ফ্যান হলে সেটা ঘুরবে, ওকে। এখন আমার যদি এই সিস্টেমটার মধ্যে কোনো একটা ফল্ট হলো, সেটা হচ্ছে এইরকম যে এই যে একটা রেড কালার একটা আপনি কি বা তার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সরাসরি কোথায় চলে গেছে? গ্রাউন্ডে চলে গেছে। সো এই ক্ষেত্রে যেটা হবে, আপনারা জানেন যে কারেন্ট সব সময় হচ্ছে ছোট পথ, যেটা শর্টকাট যে পথ আছে সেই পথ দিয়ে হচ্ছে কারেন্টটা ফ্লো হবে। তার মানে এই ক্ষেত্রে যেটা হবে, আমার কারেন্ট হচ্ছে এই দিক দিয়ে ফ্লো হবে, এই দিক দিয়ে এটা ডিস্টেন্সটা যদি খুব বেশি হয় তাহলে খুবই অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে, কিংবা খুবই অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এটা বলাটাই বেটার। তার মানে আমার কারেন্টটা ফ্লো হওয়া উচিত মূলত হচ্ছে এই দিক দিয়ে, আমার লাইট বা যে লোড আছে সেটার মধ্য দিয়ে, বাট আমার ফল্ট হওয়ার কারণে এই পথ দিয়ে হচ্ছে কারেন্টটা সরাসরি গ্রাউন্ডে পাস করবে, যার ফলে আমার এই লোড হচ্ছে কাজ করবে না, কিংবা সে খুবই বাজেভাবে হচ্ছে কাজ করবে। এটার কারণ হচ্ছে এই পথটার ইম্পিডেন্স কম হওয়ার কারণে হচ্ছে সে হচ্ছে এই দিক দিয়ে কারেন্টটা হচ্ছে মূলত পাস করবে।
সো এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফল্ট। এই ফল্ট হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ওপেন সার্কিট ফল্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট ফল্ট। সো ওপেন সার্কিট ফল্ট আপনারা জানেন যে এই অংশটা যদি হচ্ছে খুলে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে ওপেন সার্কিট। আর শর্ট সার্কিট আপনারা জানেন যে এটা যদি কোনো কারণে এইরকম যদি হয়ে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে শর্ট সার্কিট। ওকে। সো এবার আসি একটু রিজনটা জানি যে কেন এই ফল্টগুলো ঘটে। সো এই ফল্টগুলো বিভিন্ন কারণে হইতে পারে। যেমন আবার যে ইনসুলেশন যেটা ছিল সেই ইনসুলেশনটা ব্রেকডাউন হয়ে গেছে, সেটা একটা কারণ হতে পারে। লাইটিংটা হইতে পারে। আমরা যেটা বলেছিলাম যে আমার যদি বজ্রপাত বা এই ধরনের কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে যদি হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে ভোল্টেজ জেনারেট হয়, সেইটার কারণ হচ্ছে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হইতে পারে। তখন হচ্ছে আমার সেই লোডটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমার যদি সার্কিট ব্রেকার থাকে, সে তখন হয়তো তখন সে হয়তো আমার হচ্ছে লোডটাকে ডিসকানেক্ট করে দিবে আমার সিস্টেম থেকে। দেন হচ্ছে মেকানিক্যাল ড্যামেজ হইতে পারে, কিংবা হচ্ছে ইকুইপমেন্টেই কোনো কারণে হচ্ছে ফেল করতে পারে, অথবা আমি মানুষই ভুলগুলো হয়তো কোনো কারণে হয়তো আনইনটেনশনালি হয়তো শর্ট সার্কিট হয়ে গেছে। বিভিন্নভাবে এটা হইতে পারে। কিংবা হচ্ছে এনিমেল, আপনার ধরেন হচ্ছে গরু বা কোনো কিছু হয়তো দেখা যাচ্ছে কোনো একটা আহ, কি বলে কোনো একটা পোল হয়তো ছিল, সেই পোলটাকে হয়তো দড়ি পেঁচায় হয়তো সে পোলটা নিয়ে পড়ে গেল। এরকম বিভিন্ন ভাবেই হচ্ছে আমার সিস্টেমের মধ্যে ফল্ট দেখা দিতে পারে। অথবা হচ্ছে এনভায়রনমেন্টাল কারণেও সেটা হইতে পারে। এনভায়রনমেন্টাল রিজন হইতে ধরেন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পোল টোল পড়ে গেছে, এটা হইতে পারে। কিংবা হইতে পারে হচ্ছে প্রচন্ড বাতাসের কারণ হইতে পারে, স্নোফলের কারণে হইতে পারে, আর্থকোয়াকের কারণে, বিভিন্ন কারণে হইতে পারে। সো এটা আলোচনা করার রিজনটা হচ্ছে প্রশ্ন হতে পারে এরকম যে পাওয়ার সিস্টেমে ফল্ট কোন কারণে হইতে পারে। সো আমরা এই রিজনগুলো আমি আর ব্যাখ্যা করছি না, আপনারা সবাই জানেন এই কারণে এবং কিভাবে সেটা হইতে পারে সেটাও জানেন। যদি কারো প্রশ্ন থেকে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের টার্গেটটাই হচ্ছে যাতে করে আপনারা যেহেতু পরীক্ষা দিবেন, সো ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করছি এই বিষয়গুলোকে কাভার করার জন্য। সো এবার আমরা একটু যেটা বলছিলাম যে আমার ফল্ট মূলত দুই রকমের হয়ে থাকে প্রধানত। একটা হচ্ছে ওপেন সার্কিট ফল্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট ফল্ট। সো ওপেন সার্কিট ফল্ট কোনটা সেটা একটু বলি। যেমন আবার এই একটা থ্রি ফেজ সিস্টেম যদি আমি চিন্তা করি, এখানে তিনটা ফেজ, একটা হচ্ছে আর একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে বি। এখন এই যে আমার যে কেবলটা আছে বা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরটা এখানে কিন্তু ব্রেক করেছে। তার মানে হচ্ছে আমার একটা ফেজ বা একটা কন্ডাক্টর হচ্ছে আমার এখানে হচ্ছে ওপেন হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমার একটা ফল্ট বা ওপেন সার্কিট ফল্ট। কিংবা এটা যদি এরকমও তো হইতে পারতো, এই যে দ্বিতীয় যে কেবল সেটাও হচ্ছে ইয়ে হয়ে গেছে, কন্ডাক্টর যেটা আছে সেটাও হচ্ছে ওপেন হয়ে গেছে। কিংবা এটা এরকম হইতে পারে তিনটা কেবলই হচ্ছে ওপেন হয়ে গেছে। তো যদি কোনো কারণে এরকমটা হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ওপেন সার্কিট ফল্ট। যদি একটা কন্ডাক্টর ওপেন হয় দেন আমরা এটাকে বলবো হচ্ছে ওয়ান কন্ডাক্টর ওপেন সার্কিট ফল্ট, দুইটা হলে টু কন্ডাক্টর, তিনটা হলে থ্রি কন্ডাক্টর ওপেন সার্কিট ফল্ট, এরকম ভাবে বলবো। সো আচ্ছা, এখানে আর কি কি প্রবলেম হয় সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে ধরুন এখানে আর যেটা আছে, আমি যদি সিঙ্গেল ফেজ চিন্তা করি, আর কন্ডাক্টরটা হচ্ছে এখানে হচ্ছে ওপেন হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার যে ওয়াই এবং বি যে কন্ডাক্টর আছে তাদেরকে কিন্তু আবার পুরো লোডটা নিতে হবে। যখন তারা অনেক বেশি পরিমাণ লোড নেবে তখন আবার এই কন্ডাক্টরগুলো হচ্ছে কি হবে, অনেক বেশি পরিমাণ হিট হবে। এবং হিট হলে এই কন্ডাক্টরগুলো হচ্ছে আবার যে কোনো কারণে হচ্ছে ওপেন হয়ে যেতে পারে। এবং এইখানে তো আমি একটা দিয়ে দেখিয়েছি, আমার দুইটা কন্ডাক্টর কিংবা তিনটা কন্ডাক্টরই হচ্ছে যে কোনো ভাবে ওপেন হয়ে যেতে পারে। সো এবার আমরা একটু শর্ট সার্কিট ফল্টের মধ্যে যদি আসি, তো তার মানে আমরা এখানে যেটা দেখলাম ওপেন সার্কিট ফল্টটা হচ্ছে আমার তিনটা একটা কন্ডাক্টরে ফল্ট হতে পারে, কিংবা দুইটা কিংবা তিনটা, অর্থাৎ সবগুলোর মধ্যেও আমার ফল্ট হইতে পারে। এবার যদি আসি শর্ট সার্কিট, তো শর্ট সার্কিট ফল্টটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আর একটাকে বলা হয় হচ্ছে এসিমেট্রিক্যাল ফল্ট। এইবার আসি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট কি জিনিস সেটার সাথে একটু পরিচিত, আপনারা সবাই পরিচিত, তারপর একটু আলোচনা করা। সিমেট্রিক্যাল ফল্ট আমরা কখন বলবো? তো সিমেট্রিক্যাল ফল্ট আমরা যেহেতু এসি সিস্টেম নিয়ে কথা বলছি, তো আমরা জানি আমাদের দেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। 50 হার্টজ মানে আমরা জানি যে এসি প্রবাহটা আছে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে সে 50 বার ডিরেকশন চেঞ্জ করে।
ফ্রিকোয়েন্সি 50 মানে হচ্ছে 50 বার সেই ডিরেকশন চেঞ্জ করে। এখন সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে যদি আমার এই যে পজিটিভ সাইকেলের যে ম্যাগনিটিউডটা আছে এবং নেগেটিভ সাইডে যে ম্যাগনিটিউড আছে, দুইটা ম্যাগনিটিউড যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। অর্থাৎ যেই ফল্টের ক্ষেত্রে পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল হচ্ছে ইকুয়াল ম্যাগনিটিউড থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। এবং এই সিমেট্রিক্যাল ফল্ট শুধুমাত্র হচ্ছে ব্যালেন্স লোডের ক্ষেত্রে। এখন প্রশ্ন আসতে পারে ব্যালেন্স লোড কোনটা? ব্যালেন্স লোড হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, এমন সিস্টেম যেখানে হচ্ছে তিনটা ফেজ হচ্ছে ইকুয়াল কারেন্ট হচ্ছে ড্র করে। দিস ইজ ওয়ান কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তিনটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স হবে হচ্ছে 120 ডিগ্রি এবং তিনটা ফেজের ক্ষেত্রে ইম্পিডেন্সটা হচ্ছে সেম হবে। আমি যদি এটাকে এইভাবে যদি একটু আঁকার চেষ্টা করি, ধরেন এটাকে নাম দিলাম আই এ, এটাকে যদি নাম দিই আই বি, এটাকে হয়তো নাম দিলাম হচ্ছে এটা এইভাবে হবে না, এটাকে হয়তো নাম দিলাম হচ্ছে আইসি। তখন আমার এইখানে ফেজ ডিফারেন্সটা হবে হচ্ছে 120, এখান থেকে এটা হচ্ছে 120 এবং এইটাও হচ্ছে 120। সো এইরকম যদি হয়, অর্থাৎ আমার হচ্ছে তিনটা কারেন্টের সমান আই এ সমান হচ্ছে আই বি সমান হচ্ছে আইসি যদি হয়, দেন ফেজ ডিফারেন্স যদি 120 ডিগ্রি হয় এবং ইম্পিডেন্স যদি সবগুলোর সমান হয়, তখন আমি সেটাকে বলবো হচ্ছে ব্যালেন্স লোড। এবার হচ্ছে এসিমেট্রিক ফল্ট। সো সিমেট্রিক ফল্টের ক্ষেত্রে আমরা বলছি পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল হচ্ছে আমার ম্যাগনিটিউডটা যদি সেম হয় তখন আমরা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট বলি। আর এসিমেট্রিক বোঝাই যাচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ সাইকেলে আমার হচ্ছে ম্যাগনিটিউডটা সেম হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ সাইকেলে হচ্ছে ম্যাগনিটিউডটা বড়, নেগেটিভ সাইকেলে ছোট, কিংবা এটা উল্টাটাও হইতে পারতো, এরকমটাও হচ্ছে হইতে পারতো। সো এই যে এসিমেট্রিক্যাল যে ফল্ট, এটা হয় হচ্ছে মূলত আনব্যালেন্স লোডের ক্ষেত্রে। আনব্যালেন্স লোড মানে একটু আগে যেটা আলোচনা করেছি, তিনটা কারেন্ট সমান, ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি এবং ইম্পিডেন্স সমান, এই কন্ডিশনগুলো হচ্ছে স্যাটিসফাই করবে না। সো এখানে একটু অ্যাট এ গ্লাস আমরা একটা আলোচনা করেছি যে পাওয়ার সিস্টেমের ফল্ট এটা, সেটা হচ্ছে কি কি ধরনের হতে পারে। আমরা সিমেট্রিক্যাল, আমরা এই জায়গাটা একটু আবার আসি। ওপেন সার্কিটের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা একটা কন্ডাক্টর ওপেন, কিংবা দুইটি ওপেন, কিংবা তিনটাই ওপেন। তো সেটাই আমরা এইখানে একটু আলোচনা করেছি যে সিঙ্গেল, আচ্ছা এইটা দেখানো হয়নি, এটা পরের স্লাইডে আছে যে সিঙ্গেল লাইন থেকে গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ এটা এরকম হইতে পারে। এই যে কোনো একটা আমার একটা এই যে এখান থেকে হচ্ছে গ্রাউন্ডের মধ্যে যদি হচ্ছে গ্রাউন্ডের মধ্যে যদি শর্ট সার্কিট হয়ে যায়, তো এটা 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 হইতে পারে। দেন হচ্ছে দুইটা লাইনের মধ্যে হইতে পারে, কিংবা দুইটা লাইন থেকে যদি আবার গ্রাউন্ডের মধ্যে হয় সেটা হইতে পারে। এইবার আসে হচ্ছে কোন ধরনের ফল্ট কিরকম হয়ে থাকে সেইটার একটা পার্সেন্টেজ আমরা এখানে দেখার চেষ্টা করেছি। তো থ্রি ফেজ ফল্ট যেটা হচ্ছে তিনটা ফেজে হচ্ছে ফল্ট হয়েছে, এই চান্সটা হচ্ছে খুবই খুবই কম। এখানে হচ্ছে 5%, কোথাও কোথাও এটাকে বলা হচ্ছে 1 থেকে 2%। এটা এরকম ভাবে পরীক্ষা একটু দেখতে হবে আর কি, যে পার্সেন্টেজটা কত দেওয়া আছে। দেন ডাবল লাইন টু গ্রাউন্ড ফল, যেটা এটা হচ্ছে 10%-এর মতো। দেন হচ্ছে লাইন টু লাইন ফল্টটা 15%-এর মতো। যেই ফল্ট সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সো এইটা একটা কমন কোশ্চেন এবং আসার মতো প্রশ্ন, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেমে কোন ধরনের ফল্ট সবচেয়ে বেশি দেখা যায়, তাহলে আমরা বলবো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এই পার্সেন্টেজগুলো হচ্ছে এক এক জায়গায় এক এক রকম হইতে পারে, মোটামুটি এরকম কাছাকাছি টাইপেরই হবে। সো এবার সে হচ্ছে আবারও সিমেট্রিক্যাল ফল্ট। সো সিমেট্রিক্যাল ফল্ট যেখানে যেটা দেখতেই পাচ্ছেন যে তিনটা ফেজ যদি শর্ট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। অথবা হচ্ছে এইখানেও যদি দেখেন একই জিনিস দুই ভাগে তিন জায়গায় দুইভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে থ্রি ফেজ ফল্ট, কিংবা আমরা এটাকে বলতে পারি তিনটা লাইন, মানে প্রত্যেকটা লাইনের মধ্যে যদি ফল্ট হয় তখন এটাকে তিনটা এল দিয়ে আমরা ট্রিপল এল ফল্ট বলে থাকি। বাট এটা খুবই রেয়ার ঘটনা, এটা সাধারণত ঘটে না। একটু আগে যেটা বলছিলাম 5%, কিংবা কোথাও কোথাও এটাকে বলা হয় 1 থেকে 2%। সো এইগুলো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। এখানে যদি আমরা হচ্ছে
সংজ্ঞাটা একটু পড়ি। দ্য সিমেট্রিক্যাল ফল্ট অকার্স when all the three conductors of a three-phase line are brought together simultaneously into short circuit condition। অর্থাৎ তিনটা ফেজে যদি আমার শর্ট হয়ে যায় তখনই তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। বাট এটা হওয়ার চান্স খুবই খুবই কম, এবং সেটা হচ্ছে 1 থেকে 2% মতো হইতে পারে। এটাকেই এখানে একটু দেখিয়েছি। তবে এটা হচ্ছে তিনটা লাইন থেকে যদি আমার কোনো গ্রাউন্ডে যদি কোনো ফল্ট হয়, অর্থাৎ এখানে দেখুন এই তিনটা লাইন শর্ট হয়েছে, শর্ট হয়ে এসে গ্রাউন্ডের মধ্যে যে সেটা পাস করছে, সো এটাকে বলা হচ্ছে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এবার সে হচ্ছে আমার এসিমেট্রিক কিছু ফল্ট আছে, সেটা হচ্ছে দেখুন আমার এখানে হচ্ছে একটা একটা ফেজ আছে, অর্থাৎ সিঙ্গেল লাইন থেকে আমার কোথায় ইয়ে হয়েছে গ্রাউন্ডের মধ্যে, যেটা সবচাইতে বেশি হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা ফেজে আমি এখানে হচ্ছে ওয়াই যে ফেজ আছে সেখান থেকে গ্রাউন্ডে দেখেছি, সেটা এটা এরকম না হয় এখান থেকেও হইতে পারতো। সো এরকম যদি কোনো একটা ফেজ থেকে গ্রাউন্ডের মধ্যে যদি শর্ট সার্কিট হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এবং এইটাই সবচেয়ে কমন হয়, এবং এটা হচ্ছে অ্যারাউন্ড 70%-এর মতো হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে হয়ে থাকে। এখান থেকে দুইটা ফেজ হচ্ছে শর্ট হয়ে গেছে, সো যদি দুইটা লাইন যদি এরকম দুইটা কন্ডাক্টর যদি শর্ট হয় দেন আমরা এটাকে বলবো লাইন টু লাইন ফল্ট। যদি হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছি দুইটা লাইন থেকে গ্রাউন্ডের মধ্যে ফল্ট, গ্রাউন্ডের মধ্যে হয়েছে, তার মানে আমরা এটাকে বলবো যে লাইন টু লাইন তারপর হচ্ছে গ্রাউন্ড ফল্ট অথবা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সো এখানে একটি ক্লাস আবার একটু দেখার চেষ্টা করি। যেটা শুরুতেই বলেছিলাম যে পাওয়ার সিস্টেমে ফল্ট দুই ধরনের হয়ে থাকে, ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট। ওপেন সার্কিট মানে আপনারা জানেন সার্কিট যদি ওপেন হয়ে যায় আর কাইন্ড অফ এইরকম, আর শর্ট সার্কিট আপনারা জানেন এইটা। সো এবং এইটাও যেন ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে কারেন্ট হচ্ছে 0, এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ইনফাইনাইট, অনেক বেশি পরিমাণ কারেন্ট হচ্ছে এখানে ফ্লো করে। সো ওপেন সার্কিট আমরা যেটা আলোচনা করেছিলাম যে একটা কন্ডাক্টর ওপেন হয়ে গেছে কিংবা দুইটা কিংবা তিনটাই হচ্ছে ওপেন হয়ে গেছে। আর শর্ট সার্কিট যদি বলি সেটা দুই রকম হইতে পারে, একটা সিমেট্রিক্যাল একটা হচ্ছে এসিমেট্রিক। সিমেট্রিক্যাল হচ্ছে তিনটা লাইনের মধ্যে হইতে পারে, কিংবা তিনটা লাইন থেকে গ্রাউন্ড, অথবা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, অথবা লাইন টু লাইন ফল্ট, অথবা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সবচাইতে কমন যেটা সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে পাওয়ার সিস্টেম ফল্ট দুই ধরনের, ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট। ওপেন সার্কিট ফল্টগুলো কি কি ধরনের হয়, শর্ট সার্কিট ফল্টগুলো কি কি ধরনের হয় সেটা জানলাম, এবং সবচাইতে কমন ফল্ট কোনটা সেই জিনিসটাও হচ্ছে আমরা জানলাম। ওকে, এবার আসি হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পাওয়ার সিস্টেমে সেটা কিরকম হয়ে থাকে। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টস যেটা সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম মধ্যে তিন ধরনের হইতে পারে। একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আরেকটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, আরেকটা হচ্ছে জিরো সিকোয়েন্স। এবার সে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কোনটা, পজিটিভ সিকোয়েন্স হচ্ছে এরকম যে আমার তিনটার যে ম্যাগনিটিউড আছে এই তিনটা ম্যাগনিটিউডই হচ্ছে সমান হবে, অর্থাৎ এইখানে যে ডায়াগ্রামটা দেখছেন সেখানে আমরা যদি এটাকে এরকম বলতে পারি ভি এ ওয়ান সমান হচ্ছে ভি বি ওয়ান সমান হচ্ছে ভি সি ওয়ান, এবং 120 ডিগ্রি হচ্ছে ফেজ ডিফারেন্স হচ্ছে থাকবে। সো এই জিনিসটা দেখে হচ্ছে আমরা বুঝবো যে পজিটিভ সিকোয়েন্স, কিংবা আমি এটাকে এইভাবে বলতে পারি। ধরুন এটা যদি হচ্ছে আহ, এটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, ধরেন এইটাকে হচ্ছে আমি বললাম হচ্ছে আর, এটাকে বললাম হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি। তার মানে এইখানে আমার প্রথমে কি আসছে আর, দেন আসছে হচ্ছে ওয়াই, দেন আসছে হচ্ছে বি। এই যে আহ, ঘুরছে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে, এইটাকেই আমরা বলবো হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। এখন কোনো কারণে যদি আর এর পর যদি ওয়াই না আসে বি আসতো দেন এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। আর জিরো সিকোয়েন্স কোনটা, জিরো সিকোয়েন্স হচ্ছে এই যে এদের মধ্যে আসলে তখন হচ্ছে ফেজ ডিফারেন্স হচ্ছে থাকবে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকেই হচ্ছে মুভ করবে। সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স এর ক্ষেত্রে যেটা হয় ম্যাগনিটিউডটা সমান থাকে, 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে যেটা
নেগেটিভ ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাগনিটিউডটা হচ্ছে সমান থাকবে, কিন্তু হচ্ছে আমার হচ্ছে সিকোয়েন্সটা, ফেজ সিকোয়েন্স যেটা এইটা হচ্ছে ঠিক থাকবে না। এবং জিরো সিকোয়েন্স যেটা, সেটা ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে সাধারণত একটা নির্দিষ্ট দিকেই হচ্ছে তারা হচ্ছে মুভ করতে থাকে। সো এখানে হচ্ছে আরেকটা ছবির মাধ্যমে সেটাকে একটু দেখানোর চেষ্টা করেছি। যদি আমার হচ্ছে আর ওয়াই বি এই সিকোয়েন্স মেনটেন করে দেন আমরা পজিটিভ সিকোয়েন্স বলবো, যদি এর উল্টাটা হয় তখন হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। সো এইটা আমরা অলরেডি আলোচনা করেছি যে আমার হচ্ছে যে ফল্টগুলো হয়ে থাকে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, দেন লাইন টু লাইন ফল বা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল, এবং সবচেয়ে কমন হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, যেটা হচ্ছে পাওয়ার সিস্টেমে অ্যারাউন্ড 70%-এর মতো হয়ে থাকে, এবং তিনটা কন্ডাক্টরই হচ্ছে ওপেন হয়ে গেছে, এই রকম হওয়ার চান্স খুবই কম। আচ্ছা, এবার হচ্ছে পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি কি জিনিস। তো পাওয়ার সিস্টেম যেহেতু একটা ভাস্ট একটা এবং কমপ্লেক্স একটা নেটওয়ার্ক সিস্টেম, যেখানে শুরুতেই বলেছিলাম জেনারেটিং স্টেশন থাকে, ট্রান্সমিশন সিস্টেম থাকে, দেন সেটাকে আবার ডিস্ট্রিবিউট করতে হয়। সো যেহেতু বিশাল ভলিউমের আমার কমপ্লেক্স একটা ডিজাইন, সো এইখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হচ্ছে প্রবলেম আলোচনা দেখা দিতে পারে। আমরা কিছু একটু আগেই হচ্ছে ফল্ট নিয়ে আলোচনা করেছি। পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি বলতে এই পাওয়ার সিস্টেমে যদি হচ্ছে আনএক্সপেক্টেড কোনো ফল্ট যদি চলে আসে, সেই ফল্টটাকে হচ্ছে যত দ্রুত হচ্ছে আমি সেটাকে হচ্ছে অ্যাড্রেস করতে পারবো, তত দ্রুত হচ্ছে আমার পাওয়ার সিস্টেম হচ্ছে স্টেবল হবে। আমি যদি সেই ফল্টকে দ্রুত অ্যাড্রেস করতে না পারি, দেন আমার হচ্ছে জেনারেটিং স্টেশন কিংবা ট্রান্সমিশন লাইন কিংবা ডিস্ট্রিবিউশন এন্ডে যে কোনো ধরনের প্রবলেম হইতে পারে, এবং সেখান থেকে আমার যদি আমি এটাকে দ্রুত যদি ম্যানেজ করতে না পারি, তখন আমার হচ্ছে ব্ল্যাক আউটের মতো সিচুয়েশন হতে পারে। আমরা জানি ব্ল্যাক আউট মানে হচ্ছে যখন হচ্ছে লোড এবং ডিমান্ডের মধ্যে যদি হচ্ছে কোনো কারণে আমার সিস্টেম যদি হচ্ছে অ্যাডজাস্ট করতে না পারে, তখন হচ্ছে ব্ল্যাক আউটের মতো সিচুয়েশন হয়ে থাকে। অর্থাৎ যেই ডিমান্ড যেটা আছে সেই ডিমান্ডটা যদি আমার হচ্ছে এক্সিস্টিং যে জেনারেটরগুলো আছে বা পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেটা যদি সাপ্লাই দিতে না পারে, তখনই মূলত ব্ল্যাকআউটের মতো সিচুয়েশন হয়ে থাকে। ব্ল্যাকআউট তখনই বলা হয় সাধারণত একটা দেশ কিংবা দেশের বড় অংশ যখন হচ্ছে ইলেকট্রিসিটির বাইরে চলে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ব্ল্যাকআউট। সো এই পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটিটা এই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন স্ট্যাবিলিটিটা হচ্ছে তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি, ডাইনামিক স্ট্যাবিলিটি, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। সো আমরা যদি একটা একটা করে হচ্ছে আসি, স্টেডি স্টেট স্ট্যাবিলিটি মানে হচ্ছে আজকের আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে একটা পাওয়ার সিস্টেমের মধ্যে বা আমি বাংলাদেশের যে টোটাল পাওয়ার প্ল্যান্টগুলোর হচ্ছে ইনস্টলেশন ক্যাপাসিটি কত, দেন আমার লোড কত, সেই জিনিসগুলো আমরা দেখেছি। সো স্টেডি স্টেট স্টেবিলিটি মানে হচ্ছে ধরুন আমার হচ্ছে জেনারেটর আমি অনেকগুলোকে অন করেছি। এখন আমার হচ্ছে ডিমান্ড, যেটা আমি ডিমান্ড ধরলাম হচ্ছে, ধরে নিচ্ছি 10 মেগাওয়াট, আবার হচ্ছে প্রোডাকশন হচ্ছে ধরলাম হচ্ছে 12 মেগাওয়াট। তার মানে আমি কিন্তু আরো অতিরিক্ত কিছু লোডকে আমি কিন্তু এখানে হচ্ছে অ্যাড করতে পারবো। স্টেডি স্টেট স্টেবিলিটি মানে হচ্ছে ওই স্টেবিলিটি, সেটা হচ্ছে এই যে আপনার 10 মেগাওয়াট লোড আছে, আপনি যদি আরেকটু লোড বাড়ান আরেকটু লোড বাড়ান, যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে সিস্টেমটা হচ্ছে তার সিনক্রোনাইজেশনটা ধরে রাখতে পারে, সেইটাকেই আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটি। আমি যদি এখানে একটু সংখ্যাটা পড়ি তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হবে। Steady state stability relates to the response of synchronous machine to gradually increasing load, অর্থাৎ আমার হচ্ছে জেনারেশন যেটা আছে লোড তার থেকে কম, সো আমি হচ্ছে লোড একটু একটু করে বাড়ালাম একটু একটু করে বাড়ালাম, যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে জেনারেটিং স্টেশন হচ্ছে তার সিনক্রোনাইজেশনটা ধরে রাখতে পারে, তো সেটাকে আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট স্ট্যাবিলিটি। এখন কথা হচ্ছে কতক্ষণ সেটা করতে পারবো, নিশ্চয়ই সেটা হচ্ছে 12 মেগাওয়াট কিংবা তার থেকে একটু কম পরিমাণ লোড পর্যন্ত সে স্টেডি স্টেট স্টেবিলিটিটা হচ্ছে মেনটেন করতে পারবে। ডাইনামিক স্টেবিলিটি কোনটা? ডাইনামিক স্টেবিলিটি involves the response to a small disturbance that occur on the system producing oscillation, অর্থাৎ অনেক সময় পাওয়ার সিস্টেমের মধ্যে যে কোনো কারণেই হচ্ছে যে কোনো একটা ফল্ট দেখা দিল, এবং এই ফল্ট হচ্ছে কখনো কখনো পাওয়ার সিস্টেম মানুষের ইন্টারফেয়ার করার আগে অটোমেটিক্যালি খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস হয়ে যায়।
ওই যে পাওয়ার সিস্টেমে যে প্রবলেমটা দেখা দিয়েছে এবং সেটাতে মানুষ কোনো ইন্টারফেয়ার করার আগে কিংবা আমার হচ্ছে ট্রিপ করার আগেই আমার হচ্ছে সেই ফল্ট হচ্ছে রিজলভ হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক স্ট্যাবিলিটি। এবং এটা হচ্ছে মূলত ছোটোখাটো যখন হচ্ছে কোনো প্রবলেম দেখা দিবে, তখন সেটা যদি অটোমেটিক্যালি অ্যাড্রেস হয়, দ্যাট ইজ কল্ড ডাইনামিক স্ট্যাবিলিটি। তখন আবারও যদি একটু বলে স্টেডি স্টেট বলতে আমার হচ্ছে আমার জেনারেশন যেটা আছে, জেনারেশন থেকে লোড কম, লোড আমি একটু একটু করে বাড়াচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার সিস্টেম হচ্ছে তার সিনক্রোনাইজেশন ধরে রাখতে পারছে, দ্যাট ইজ কল্ড স্টেডি স্টেট স্ট্যাবিলিটি। ডাইনামিক স্টেবিলিটি মানে হচ্ছে আমার সিস্টেম অটোমেটিক্যাল, তার সিস্টেমে যদি ছোটোখাটো কোনো ফল্ট আসে, সে সেটাকে ডিটেক্ট করলো সেটাকে যদি সে রিজলভ করতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে ডাইনামিক স্টেবিলিটি। এবার হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। Transient stability involves the response to a large disturbance which may cause either then large change in rotor speed, power angle, and power transformer. এইটা হচ্ছে যখন আমার কোনো বড় ধরনের হচ্ছে আমার সিস্টেমের মধ্যে হচ্ছে হইলো, ফল্ট হইলো। যেমন আমি যদি একটা উদাহরণ চিন্তা করি, ধরো আমার কোনো কারণে একটা পাওয়ার সিস্টেমে বড় একটা জেনারেটর হচ্ছে আমার হচ্ছে আউট অফ অপারেশন চলে গেল, তাহলে আমাকে ইন দ্য মিন টাইম যেটা করতে হবে, খুব দ্রুত হচ্ছে আমার লোড হচ্ছে কাট করতে হবে, যেটাকে আমরা লোড শেডিং বলি। এখন এইটা যদি, যেটা একটু আগে বলেছিলাম যে আমি যদি জেনারেশন এবং লোডের মধ্যে যদি আমি ব্যালেন্স করতে না পারি, এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে সেটা করতে হয়, যদি সেটা আমি করতে না পারি কোনো কারণে, তখন আমার হচ্ছে ব্ল্যাকআউটের মতো সিচুয়েশনটা হয়ে থাকে। সো যখন আমার পাওয়ার সিস্টেম বড় কোনো ফল্ট হবে, তো তখন যদি আমি হচ্ছে সেই ফলটাকে দ্রুত অ্যাড্রেস করতে পারি, দেন দ্যাট ইজ কল্ড হচ্ছে ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। এবং এইটার জন্য হচ্ছে মানুষ হচ্ছে হস্তক্ষেপ দরকার হয়, কিংবা এটা সাধারণত এখন বর্তমানে স্ক্যাডা সিস্টেম আপনারা নাম শুনেছেন, সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশন। সো স্ক্যাডা সিস্টেম হচ্ছে আমার হচ্ছে ডিজিটাল মনিটরের মাধ্যমে হচ্ছে আমি প্রবলেমগুলোকে দেখছি এবং সেটা কোথায় কোথায় প্রবলেম হচ্ছে এবং সেটা কোথায় ট্রিপ হচ্ছে, সো এভরিথিং ইন ডিটেলস আমরা হচ্ছে সহজেই পাচ্ছি। এবং আমি হচ্ছে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে হচ্ছে সাফিসিয়েন্ট মেজারটাও নেওয়া সম্ভব। সো স্ক্যাডার মিনিংটা একটু লিখে দেই, সুপারভিজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশন। আচ্ছা, এবার আসে হচ্ছে সুইং ইকুয়েশন। সো একটু আগে যেটা বলছিলাম, আমরা যখন হচ্ছে পাওয়ার জেনারেট করি, তো প্যারালালি হচ্ছে অনেকগুলো হচ্ছে অল্টারনেটকে আমরা কানেক্ট করে থাকি। এখন কথা হচ্ছে কোনো কারণে কোনো একটা জেনারেটর যদি বা অল্টারনেটর ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, তো সেইটা যখন কমে যাবে তখন আমার পাওয়ার সিস্টেম হচ্ছে বড় ধরনের ফল্ট দেখা দিতে পারে। খুব দ্রুত আমাকে সেই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করতে হবে। কোনো কারণ সেটা যদি আমরা করতে হবে, তখন আমরা একটু আগে যেটা বলছি ব্ল্যাকআউট বা অতটা সিভিয়ার না হলেও বিভিন্ন ধরনের হচ্ছে আমাকে জটিলতার মধ্যে পড়তে হইতেই পারে। সো আমি যাতে করে হচ্ছে এই প্রবলেমগুলো যাতে ফেস করতে না হয়, সেটার জন্য যে ইকুয়েশনটা খুবই খুবই পপুলার, সেটাই হচ্ছে সুইং ইকুয়েশন। আমাকে খুব একটা আসলে জানা লাগবে না কেমনে কি ইকুয়েশনটা কেমনে ডেরিভেশন হয়েছে, শুধু আমরা হচ্ছে ইকুয়েশনটা জানলে হবে। সো যেটা কোশ্চেন হইতে পারে যে সুইং ইকুয়েশনটা কেন দরকার, তার মানে হচ্ছে আমরা একবারে বলতে পারি যে পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটিটা কীভাবে এনশিওর করবে, সেইটার হচ্ছে প্রসেসটা হচ্ছে সুইং ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা হচ্ছে এইটা। সো এই ইকুয়েশনটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই হচ্ছে হবে। আমরা হচ্ছে যেহেতু আবারও বলছি এমসিকিউ টাইপের কোশ্চেন যেহেতু, সো আমরা হচ্ছে ইকুয়েশনটা মনে রাখলেই হবে, আর বেশি কিছু এখানে হচ্ছে লাগবে না। এরপর আপনারা সবাই এই জিনিসগুলো জানেন, আমি আর এগুলো আলোচনা করছি না। সো যে ফ্যাক্টরগুলো হচ্ছে একটা পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটিকে এফেক্ট করে, সেইটা এখানে একটু আমরা আলোচনা করেছি। কারণ এরকম টাইপের প্রশ্ন আসতে পারে যে নিচের কোন কোন বিষয়টি একটা পাওয়ার সিস্টেমের হচ্ছে স্ট্যাবিলিটিকে এফেক্ট করে, সেটা হইতে পারে হচ্ছে পাওয়ার সিস্টেমের যে ভোল্টেজ আছে সেইটা, কিংবা আমি যদি হচ্ছে হঠাৎ করে হচ্ছে এডিশনাল কোনো ট্রান্সমিশন লাইন যদি আমি ব্যবহার করে থাকি সেইটা হইতে পারে, কিংবা হচ্ছে হাই স্পিড ফল্ট ক্লিয়ারিং, অর্থাৎ আমি ফল্ট খুব দ্রুত ক্লিয়ার করছি, ফল্ট দ্রুত ক্লিয়ার করতে যেয়ে হচ্ছে আমার কখনো কখনো হচ্ছে সিনক্রোনাইজেশনের প্রবলেম হইতে পারে। সো এই রিজনগুলো আমরা একটু দেখবো, তাহলে আই হোপ যে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্যাটিক হচ্ছে ভার কম্পেনসেটর। সেটা হচ্ছে আমার পাওয়ার সিস্টেমের মধ্যে যখন
যে প্রবলেমগুলো ঘটে থাকে, বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হয়েই থাকে, তো এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে হচ্ছে অ্যাড্রেস করব। ধরা যাক কোনো কারণে আমরা যদি, আচ্ছা এইটাতে যদি একটু আসি, এইখানে আমরা হচ্ছে ইয়ের যে অধ্যায়টা আছে, ইলেকট্রনিক্সের যে অধ্যায়টা আছে, বিশেষ করে পাওয়ার ইলেকট্রনিক্স। সো পাওয়ার ইলেকট্রনিক্স অধ্যায়টাতে তো তখন আমরা হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, বিজিটি, ফেট, মসফেট, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন যখন জানবো তখন আমরা এই জিনিসটা হচ্ছে একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আগে আবার মনে হয় যে ওই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার, সেইখানেও আমরা সেই জিনিসগুলো আমরা রেখেছি। তারপরে আজকের বিষয়ের সাথে যেহেতু প্রাসঙ্গিক, সেখানে এটা দেওয়া। সো না বুঝলে অসুবিধা নাই, আমরা হচ্ছে যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়বো সেই সময় আমরা এই বিষয়গুলো হচ্ছে একটু ক্লিয়ার করে নিব। সো এইখানে আরো কিছু প্রশ্ন এখানে রাখা আছে। প্রাইমারি পারপাস সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা বলেছি খুব সহজে ভিজুয়ালাইজেশন করার জন্য, কিংবা সিস্টেম সম্পর্কে যাতে করে খুব সহজে আমি বুঝতে পারি। তাহলে আমরা কোনটা হতে পারে, টু রিপ্রেজেন্ট এ থ্রি ফেজ পাওয়ার সিস্টেম ইউজিং এ সিঙ্গেল লাইন। আচ্ছা, ইন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হুইচ সিম্বল ইউজুয়ালি রিপ্রেজেন্টস ট্রান্সফরমার। সো ট্রান্সফরমার যেটা বলেছি এইটা, কিংবা এইরকম টাইপের হয়ে থাকে, এটা টু ইন্টারলিঙ্কড কয়েলস, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমার। তারপর এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, হোয়াট ডাজ বাস বার, আমরা দেখেছিলাম বাস বার সাধারণত এইরকম হয়ে থাকে, সেটার সাথে বিভিন্ন এলিমেন্ট হচ্ছে কানেক্ট থাকে। তাহলে বাস বার কি করে, বাস বার হচ্ছে এ নোড হোয়ার মাল্টিপল লাইনস এন্ড লোডস আর কানেক্ট করা থাকে। আচ্ছা, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি করে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে ভিজুয়ালাইজেশন সহজ করে, ইজিয়ার টু অ্যানালাইজ করাটা হচ্ছে সহজ করে। আচ্ছা, সো এই আজকের বিষয় থেকে যদি বলি কি কি প্রশ্ন আসতে পারে অ্যাট এ গ্ল্যান্স, যদি আমরা এখানে আরো কিছু কোশ্চেন আছে, আপনারা একটু ভালো করে দেখবেন, এবং আরো অনেকগুলো প্রশ্ন আপনাদের হচ্ছে পিডিএফ সেকশনে কিংবা নতুন একটা বাটন হতে পারে সেই জায়গাটার মধ্যে থাকবে, সেখান থেকে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তখন আই হোপ যে হচ্ছে আপনাদের ভয় বলেন কিংবা কিংবা কনফিউশন সেই জায়গাগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আরো এখানে আরো কিছু কোশ্চেন আছে, যেমন আচ্ছা, ওভারলোড থেকে প্রোটেকশনের জন্য আমরা কি করবো জানি, সবাই জানে সার্কিট ব্রেকার ইউজ করা হয়, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে। জি দিয়ে কি বোঝায় আমরা আলোচনা করেছি, জি দিয়ে হচ্ছে জেনারেটরটাকে বোঝায়। জিগজ্যাগ লাইন আমরা সেটা আলোচনা করেছি, সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। সো এই অধ্যায় থেকে আবার যদি বলি, গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তারপর হচ্ছে পার ইউনিট সিস্টেম, তারপর হচ্ছে কোন ফল্ট হচ্ছে সবচাইতে কমন, সেটা হইতে পারে। তারপর হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কিরকম আমরা দেখেছি, সেটা সমান হচ্ছে জেড সমান হচ্ছে আর প্লাস হচ্ছে এক্সেল। দেন হচ্ছে মিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটেন্সটা ফর্ম করবে, এবং ইন্ডাকটেন্স লং ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে ইন্ডাকটেন্সটা হচ্ছে থাকবে, শুধুমাত্র শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে ইন্ডাকটেন্সটা হচ্ছে ক্যাপাসিটেন্সটা হচ্ছে আসবে না। কারণ হচ্ছে যেহেতু শর্ট ট্রান্সমিশন লাইন, সেটা আমরা দেখেছি পথটা হচ্ছে 80 কিলোমিটারের মতো, এবং ভোল্টেজটা হচ্ছে 69 কিলো ভোল্ট অপেক্ষা কম। সো এইগুলো যে আমরা একটু ভালো করে পড়ি, তখন আই হোপ যে আমরা ইনশাল্লাহ ভালোভাবে এই এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। সো ট্রান্সমিশন লাইন আপাতত আমাদের শেষ। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সো পরীক্ষা যেহেতু সন্নিকটে, সবার প্রতি অনুরোধ থাকবে ভালোভাবে পড়াশোনা করার জন্য, এবং আমাদেরকে আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, ট্রিপলি কিংবা ট্রিপলির বাইরেও যদি যে কোনো জায়গাতে যে কোনো পরামর্শ বা সাজেশন যদি দরকার হয় অবশ্যই বলবেন। চেষ্টা করবো হচ্ছে সেই আপনাদের হচ্ছে প্রবলেমগুলোকে সলভ করার জন্য কিংবা কোনো পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের সবার প্রিপারেশন ভালো হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভ কামনায় আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।